স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলি। যাচ্ছি পুরো খবরে। গতিপথ পাল্টে নগর ভবন থেকে কাকরাইল মোড়ে গড়ালো বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের দাবি। জনতার মেয়রকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। আদালতের রায় ও ইসির গেজেটের পরও শপথ অনুষ্ঠান আয়োজন না করায় উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করেন তারা। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে আন্দোলন নগর ভবন ছেড়ে এখন রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঢাকাবাসীর ব্যানারে হাজার হাজার নেতাকর্মীর মিছিল, স্লোগান। দাবি একটাই, প্রিয় নেতা ইশরাককে মেয়র পদে বসাতে চাই। রায় যেটাই হোক, আমার দাবি হচ্ছে কি মেয়র ইশরাককে সিটি কর্পোরেশনে বসাতে হবে, শপথ করাতে হবে। যদি আদালত জনগণের রায়কে প্রাধান্য না দেয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের একটাই মেসেজ যে ব্যারিস্টার ইশরাককে তার পূর্ণ পদে বহাল করবে। বুধবার সকাল থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় জড়ো হন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। পরে হেয়ার রোডের অংশে পুলিশের ব্যারিকেডের সামনে বসে অবস্থান নেন তারা। পাশাপাশি চলে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান। লাগাতার আন্দোলন করার পরও কোনো সিদ্ধান্ত না আসায় যমুনার কাছাকাছি আসতে হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা। তারা সরকার, তারাই আবার দল গঠন করছে, সবই ওরাই। আর এই নাটকবাজি এখন জনগণ, আমজনতা বুঝে ফেলেছে। তাদের আধিপত্য বিস্তার করার জন্য এই ঢাকার মেয়রকে নিয়ে যে তালবাহানা করছে, তালবাহানা আমরা মানি না। ওনারা কি কারণে এটা লেন্দি করতেছে বা ইয়ে করতেছে, আবার কিছু কিছু মানুষ দিয়ে এটাকে আবার আইনের কাছে নিচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ। আদেশ দেয়া হবে আগামীকাল বৃহস্পতিবার। বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। কনস্টিটিউশনাল ইলিগাল, তাদের বক্তব্যটা ইলিগাল, নট ডেটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে। এবং আদালত আমাদের কথা শুনে, অভিযোগ শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। দর্শক, কাকরাইল এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী জোবায়ের সানি। আমরা যুক্ত হচ্ছি সানির সঙ্গে। সানি, ইশরাকের সমর্থকদের বিক্ষোভের সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন, এবং কাকরাইল এলাকায় এখনকার কি পরিস্থিতি আসলে আপনার চোখে পড়ছে? ধন্যবাদ নাফিসা। আমার পিছনে চিত্রটি আসলে দেখতে পাচ্ছেন যে এই সকাল থেকেই কাকরাইল মৎস্যভবন এলাকায় যে স্লোগান সেটি কিন্তু চলছিল, এখনো সেই স্লোগান চলছে। ইশরাকের সমর্থকরা এখনো ঠিক কাকরাইল মোড়ে, যে জায়গাটা থেকে যমুনা যাওয়ার যে প্রবেশ পথ যেটি, সেখানে রয়েছেন। আরেকটি তথ্য, কিছুক্ষণের মধ্যে এখানে ইশরাক হোসেনের আসার কথা রয়েছে এবং সে কারণে কিন্তু নেতাকর্মীদের মধ্যে বলা যায় যে উৎসাহ আরো বেড়েছে, লোক সংখ্যাও অনেকটাই বেড়েছে। এবং ইশরাক এসে আসলে তিনি এখানে কথা বলবেন, কিন্তু কোন বিষয়ে কথা বলবেন সেটি কিন্তু এখনো নিশ্চিত না, কিন্তু তিনি আসছেন এটি আসলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে পুরো যে রাস্তাটি সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে, সকাল থেকেই বন্ধ ছিল। গত 7 দিন ধরে তারা ইশরাককে শপথ পড়ানোর যে আন্দোলন সেটি তারা করছেন। এর আগে এটি নগর ভবনের সামনে থাকলেও আজকের কিন্তু সেটি কাকরাইল এবং মৎস্য ভবন এলাকায় নিয়ে আসা হয়েছে। এবং তারা আরেকটি দাবি তুলছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি তারা জানিয়েছেন। এবং তারা বলছেন, যেটি তাদের দাবি, যে ষড়যন্ত্র করে ইশরাক হোসেনকে এখনো শপথ পড়ানো হচ্ছে না। তারা যে পর্যন্ত তাকে শপথ না পড়ানো হবে সেই পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চলমান রাখার ঘোষণা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে ইশরাক এখানে আসবেন, তখন আসলে বোঝা যাবে যে আন্দোলনের গতিপথ কোন দিকে যাচ্ছেন তিনি যখন কথা বলবেন। তো নাফিসা, এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে। ইসি আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, বিএনপির দলীয় কার্যালয় হয়ে গেছে, এমনটি অভিযোগ করে নির্বাচন কমিশনের পুনর্গঠন দাবি করেছে এনসিপি।
দলটির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন কমিশন এখন বিএনপির হয়ে কাজ করছে। বুধবার ইসির সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। তবে কমিশন বলছে, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে ইসি। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ব্যারিকেড ভেঙে ফেলল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রবেশের চেষ্টা করে তারা। এর আগে সকাল 11:30টার দিকে কমিশন ভবনের সামনে জড়ো হন দলটির সদস্যরা। তাদের দাবি, নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। এনসিপি নেতারা বলেন, নির্বাচন কমিশন বিএনপির হয়ে কাজ করছে, তারা পক্ষপাত দুষ্ট। স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এটা জাতীয় নাগরিক কমিটি এবং এরপরে এনসিপির পর্যায় থেকে আমরা বারবার বলে এসেছি। ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে। এই যে ইসি গঠন করা হয়েছে আমাদের পিছনে, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে। এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে। রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। তবে নির্বাচন কমিশনের সামনে এনসিপির এই বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ ইসি মোহাম্মদ সানাউল্লাহ। রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। সরকারি সিদ্ধান্ত নির্বাচন আগে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান। ভবনের সামনে যখন বিক্ষোভ চলে, ইসির সদস্যরা তখন কমিশনের পঞ্চম সভা করছেন। এই সভায় ডিসিএসপিদের নিয়ে 2024-এর নির্বাচনের আগে ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় করা কমিটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। দুপুর 2টার পর এনসিপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করা হয়। এনসিপি জানায়, দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে হঠাৎ করে ইসির সামনে আন্দোলন, গভীর ষড়যন্ত্র, এমনই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি। কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দাবি কি? স্থানীয় সরকার নির্বাচন। দেশের ক্রমবর্ধমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো না গেলে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এক্ষেত্রে নির্বাচনের পথে হাঁটাকেই টেকসই সমাধান হিসেবে দেখছেন তারা। আর বলছেন, আইনের শাসন শক্তভাবে না থাকলে রাষ্ট্রের প্রতি মানুষের হতাশা বাড়তে পারে। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন বন্দোবস্তের আওতায় দেশের রাজনৈতিক ব্যবস্থার বিরাট পরিবর্তন আনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে গঠন করা হয় প্রায় ডজনখানেক কমিশন। তবে গত 9 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ এতটুকু কমেনি। অনেকেই প্রশ্ন তুলেছেন, তা সামাল দিতে কি উদ্যোগ নিয়েছে সরকার। পরিস্থিতির ব্যাপকতা অনুধাবন করে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে বিশ্লেষকরা মনে করছেন, এ নিয়ে সমন্বয় আরও বাড়াতে হবে। সেনাপ্রধান একটা বলবেন, আইজি একটা বলবেন, হোম মিনিস্টার একটা বলবেন, আমি জানি না। এই কথা করলে তো হয় না রে ভাই। যার তার বিরুদ্ধে মামলা দেওয়া, যে অস্ত্রগুলো লুট হয়েছে থানা থেকে, এই বিষয়টি আমাদের কাছে এখনো পরিষ্কার না। এটা কি জঙ্গিদের হাতে গেল না কার হাতে গেল, এই জিনিসগুলো তো আমাদের ভাবায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকলে কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়েও শঙ্কার কথা জানান তারা। আপনি কম খান, অসুবিধা নাই, কম খান, কম পড়েন, কিন্তু আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না থাকে, তখন সমাজের প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি মানুষের হতাশা বাড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটার বিকল্প দেখছেন না বিশ্লেষকেরা। সেক্ষেত্রে নির্বাচনই হতে পারে টেকসই সমাধান, এমন মত তাঁদের।
কোনো অবস্থাতেই নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচন সময় পার হবে, নির্বাচন হবে, নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতা দখল করবে। ক্ষমতা হস্তান্তরের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাতে যদি আমরা একমত হইতে পারি তাইলে এটা আমাদের জন্য অনেক বড় ধরনের অ্যাচিভমেন্ট হবে বলে আমি মনে করি। হ্যাঁ, আবার তারও দেই না সরকার ইচ্ছা ইচ্ছা তাই করলো। তারা সরকারকে মনে রাখতে হবে সে ইন্টারিম গভর্নমেন্ট, সে অনির্দিষ্টকালের জন্য আসে নাই। বিশ্লেষকরা মনে করছেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো কোনো বাহিনীর মধ্যে মনোবলের যে ঘাটতি দেখা দিয়েছে তা কমিয়ে ফেলতে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে করিডোর নিয়ে কোনো পক্ষের সঙ্গে আলোচনা হয়নি এবং এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়নি সরকার। এমনটাই জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, এই ইস্যুতে সরকার সেনাবাহিনীর মত একই। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব জানান নিরাপত্তা উপদেষ্টা। আজকে আমাকে রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা পাঠানোর করিডোর দেওয়া নিয়ে চলছে নানা বিতর্ক। পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যের জেরে উত্তপ্ত হয় রাজনীতি। প্রায় 1 মাস পর এই বিষয়ে অবস্থান স্পষ্ট করল সরকার। বুধবার ব্রিফিং করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানালেন, করিডোর দেওয়ার বিষয়ে কারোর সাথেই কোনো ধরনের কথা হয়নি। তবে বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল তৈরির জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশ বিবেচনা করছে বলেও জানান নিরাপত্তা উপদেষ্টা। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। রোহিঙ্গা প্রত্যাবাসনে জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সাথেও আলাপ চালাচ্ছে সরকার বলেও জানান তিনি। মায়ানমার জান্তা প্রধানের স্পেশাল এনভয়, তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক, এবং তাতে তারা প্রথমবারের মতো ইঙ্গিত করেন যে এই 8 লক্ষ রোহিঙ্গাদের মধ্যে 2.5 লক্ষের ভেরিফিকেশনের কাজ তারা সম্পন্ন করেছেন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির এক ব্রিফিংয়ে ডক্টর খলিলুর রহমান কথা বলেন বিদেশি নাগরিকত্বর প্রসঙ্গেও। জানান, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নেই তার কাছে। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে তো বাংলাদেশি একজন নাগরিক হিসাবে। আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন, আমি আপনাদের বলছি না, যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে। সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে। প্লিজ স্টপ ইট। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন ধরে লেখালেখি করা হচ্ছিল যে খলিলুর রহমান মার্কিন নাগরিক। দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো দায়িত্বে থাকতে পারেন কিনা সে প্রশ্ন তোলা হয়। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। অপসারণ নয়, আগামী 2-1 দিনের মধ্যেই পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছাড়বেন জসিমউদ্দিন, এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এই কথা জানান। বলেন, বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে। ভারতের সঙ্গে চুক্তির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত কোনো চুক্তি বাতিল করা হয়নি। স্থলবাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তারা কিছু আমরা তো সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সংস্থাটির সংস্কার ঐক্য পরিষদ। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে বৈঠক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে অবস্থান কর্মসূচি থেকে এসব কর্মসূচি ঘোষণা করে তারা।
বলছে আন্দোলন থেকে সরে আসেন। তারা কি বলুক না বলুক আমার আসে যায় না। এনবিআরের অচল অবস্থা নিরসনে সচিবালয়ে বৈঠক শেষে সংস্থাটির কর্মকর্তাদের আন্দোলন নিয়ে মঙ্গলবার এমনই মন্তব্য অর্থ উপদেষ্টার। এই মন্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনকারীদের মধ্যে। বুধবার অবস্থান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেন তারা। রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সদস্যগণ স্পষ্টভাবে বলেন যে তাদের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে যেভাবে সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে তা জারিকৃত অধ্যাদেশে প্রতিফলিত হয়নি। আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ, টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক। আন্দোলনকারীদের পূর্বের 3 দাবির সাথে নতুন করে যোগ হয়েছে সংস্থাটির চেয়ারম্যানকে অপসারণের দাবিও। পাশাপাশি প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি অসহযোগ সহ ঘোষিত হয়েছে 3 দিনের কর্মসূচি। আজ 21শে মে 2025 খ্রিস্টাব্দ প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি 24শে মে এবং 25শে মে এই 2 দিন কাস্টমস হাউস ও অ্যাসিস্ট্যান্স স্টেশন সমূহে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে। গেল 12 মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি আলাদা বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকেই এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তেনভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। প্রায় 2 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। তবে দুদক বলছে দুর্নীতির তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করেই তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অবশেষে দুদকের ডাকে সাড়া দিলেন স্বাস্থ্য উপদেষ্টার বর্তমান ও সাবেক 2 পিও ডাক্তার মাহমুদুল হাসান এবং তুহিন ফারাবী। অভিযোগ, চাকরিতে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন তারা। যদিও দুদকের জিজ্ঞাসাবাদে সব অভিযোগই অস্বীকার করেন দুজন। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যম এড়িয়ে যান তুহিন ফারাবী। তবে মাহমুদুল জানান, ব্যক্তিগত কারণে উপদেষ্টার পিও পদ থেকে পদত্যাগ করবেন তিনি। ডাক্তারদের বদলি, পোস্টিং, যে আর্থিক লেনদেনের যে বিষয়গুলো, এগুলো আসলে নিউজে লেখা হয়েছে আমার ব্যাপারে, যেটা আমি অস্বীকার করছি। তো নিজের কিছু পার্সোনাল বিষয় রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যেন আমাকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়। এদিন দুদকের তলবে হাজির নবগঠিত এনসিপির বহুল আলোচিত নেতা সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে এনসিটিভিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। কেউ 64 জেলার ডিসি নিয়োগ করছে, মহাশক্তিশালী কাউকে হতে হবে না। এগুলো আসলে ভিত্তিহীন সংবাদ। আমি আশাবাদী দুদক এখানে সঠিকভাবে তদন্ত করবে এবং ইনশাআল্লাহ পরিপূর্ণ এই ভিত্তিহীন অভিযোগ থেকে আমার দায় মুক্তি হবে। দুদক বলছে, তাদের হাতে থাকা নথিপত্র ও অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে সংস্থাটি। তাদের আত্মপক্ষ সমর্থনের পক্ষে যা বলার ওনাদের বক্তব্য ওনারা পেশ করেছেন। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের বিষয়গুলো তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। দুর্নীতির দায়ে অভিযুক্ত স্থানীয় সরকার উপদেষ্টার আরেক সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকেও বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। যেতে হচ্ছে আরও একটা বিরতিতে, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ ইস্যুতে চলা আন্দোলনে কাকরাইলে যোগ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চাচ্ছি। দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যে আন্দোলনটি হচ্ছে সেটি হয়তোবা আমাকে আমার প্রতি বৈষম্য করা হয়েছে। আমি আদালতের রায়ের মাধ্যমে আমি যে মামলাটি করেছিলাম আইন মেনে সেই মামলার রায় পেয়েছি। এখন আইন অনুযায়ী আমার এতদিনের শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না। সেটার জন্য হয়তোবা আপনারা অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন, এসেছেন। কিন্তু আমি আবারও বলতে চাই, আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আজকে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে আমি সবকিছুই মিডিয়ার কাছে বলেছি, আপনারাও দেখেছেন। আমি খুবই সংক্ষিপ্তে আপনাদেরকে পুরো বিষয়টা আজকে বলতে চাই, খুব সংক্ষিপ্তে, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। এই মামলাটি করা হয়েছিল 2020 সালের 1 ফেব্রুয়ারি, আমার নির্বাচনের 30 দিনের মাথায় 3 মার্চ ইলেকশন কমিশনের যে ট্রাইব্যুনাল সেই আইনটি মেনে করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ কোনো প্রতিকার পায় নাই, দেশে আইনের শাসন ছিল না। উনি হাসিনার আত্মীয় মেয়র তাপসকে অবৈধভাবে রাত 1টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। যখন 5টা থেকেই আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম, আমি এগিয়েও ছিলাম। 6:15টার দিকে বন্ধ করে দেয়, রাত 1টার দিকে তখন এটা একটা বানোয়াট ফলাফল ঘোষণা করে। সেটাকে অবৈধ চেয়ে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সবকিছু শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী। এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয়। কমিশনের সেখানে বিজ্ঞ আইনজীবীরা রয়েছে, আমার জানা মতে 7-8 জন ডিস্ট্রিক্ট জজ, তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকেন। তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা যাতে এখানে কোনো গ্যাপ না থাকে। তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশন করা হলো আইন মন্ত্রণালয় কি মতামত চাওয়ার জন্য। নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা, তারা যে সিদ্ধান্তটি নেবে সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে। এই চর্চাটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি তাহলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হবে না। এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে একই জিনিস চলতে থাকে। এরপর গেল আইন মন্ত্রণালয়ে, আবার আসলো ইলেকশন কমিশন, তার আইন অনুযায়ী গ্যাজেট করলো। গ্যাজেট করার পর এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয় একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা। এর বাইরে মতামত দেওয়ার কিছু নাই, কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় হয়ে এই ফাইলটি দিয়েছে, তারা শুধুমাত্র শপথের আয়োজন করবে। আপনারা দেখেছেন একটি নতুন দল, যাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম, সত্যি কথা বলতে, যে তরুণদের একটি দল প্রতিষ্ঠা হচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো, আমাদের জন্যও ভালো। তরুণরা
দর্শক, ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ ইস্যুতে চলা আন্দোলনে কাকরাইলে যোগ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। কথা বলছিলেন তিনি, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সেই সঙ্গে সংবাদের সময় হলো একটি বিরতি। সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত নিউজ 24 সংবাদে। জানিয়ে দেব খেলার খবর। পিএসএল এ খেলতে গিয়ে ভারত পাকিস্তান যুদ্ধে আতঙ্কিত হয়ে পড়েন পেসার নাহিদ রানা। আর সে কারণেই পাকিস্তানের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এমনটি জানালেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে ঈদের কথা চিন্তা করেই এই সফরে 3 ম্যাচের সিরিজ আয়োজন করা হচ্ছে বলেও জানিয়েছেন ফাহিম। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।